বিএনপি কি ভারত ঘনিষ্ঠতা থেকে ফেরত আসতে পারবে? এটা বলা মুশকিল, কারণ দিনকে দিন এটা খুবই খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ জায়গায় গেছে। বিশেষ করে গত 1.5 মাসে বিএনপি যেসব প্রচারণা মিছিলগুলা, ঢাকার বাইরে যে সমাবেশগুলো করেছে, ঢাকাতে তো বটে, ঢাকার বাইরে যেসব সমাবেশগুলো করেছে, সেখানে প্রত্যেকটা সমাবেশে বিএনপি থেকে বিশেষ করে মির্জা ফখরুল যে বক্তৃতাগুলো দিয়েছে এবং সাথে সাথে অন্য যেসব নেতাগুলোও দিয়েছে, যেমন আমির খুসরু টাইপের লোকেরা যেসব বক্তৃতা বিবৃতিগুলো দিয়েছে, এগুলা খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর। এটা থেকে পরিষ্কার যে বিশেষ করে আমির খুসরুর বক্তব্যগুলো থেকে যে মোদিকে আমাদের আইসিটি কোর্টটা, ট্রাইব্যুনালটা, সেখানে গুম খুনের প্রসঙ্গে যেন কোনো মামলা না উঠে, মামলায় যেন মোদি অভিযুক্ত না হয়ে যায়, এখান থেকে বাঁচবার জন্যই যেন বা বিএনপি যতটা না এটা নিয়ে সোচ্চার, এখনই ইলেকশন দিতে হবে, তার থেকে বেশি সোচ্চার ইন্ডিয়া। আসলে ইন্ডিয়ার চাপটা তাদের উপরে এত বেশি যে বিএনপি তার যতটা সম্ভব মরিয়া হয়ে কোনো দিকে না তাকিয়ে, তাদের নামে বদনাম হয়ে যাচ্ছে কিনা, দাগ লেগে যাচ্ছে কিনা, কোনো কিছু পরোয়া না করে সে ইমিডিয়েট ইলেকশন দিতে হবে। আমির খুসরুতে এমন কথাও বলে বসছে গতকালকে, একটা খুবই ভয়ানক কথা, ইউনূস সরকারের নাকি ম্যান্ডেট নেই। সো ম্যান্ডেট একমাত্র ইলেকশন দিয়ে আসে, ইলেকশন ছাড়া ম্যান্ডেট হয় না, এরকম একটা বক্তব্য নিয়ে আমির খুসরু আসছে। এতে সমস্যাটা হলো যেসব লোকগুলা ব্যাকগ্রাউন্ড হলো আসলে ব্যবসায়ী, এরা রাজনীতিবিদ না, ব্যবসা করতে গিয়ে কারো ধান্দা করতে গিয়ে আসে পড়ছে রাজনীতিতে, এদের কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা যায়। আমির খুসরু সাহেব কি জানে উনি যে বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্য অনুযায়ী বিএনপির দলের যে আসল পিতা তাদের জিয়াউর রহমান, একই অভিযোগে জিয়াউর রহমান দায়ী হয়ে যায়। জিয়াউর রহমানের কি ম্যান্ডেট ছিল? এই যে একটু আগে যে কথা বলতেছিলাম, উনি ক্ষমতা নিয়েছেন 75-এর নভেম্বরে, ইলেকশন হয়েছে 79 ফেব্রুয়ারিতে, পাক্কা 4 বছর। এই 4 বছর ওনার ম্যান্ডেট ছিল? উনি কি একটার পর একটা সংস্কার করে নিজের দল গড়ায় নিয়েছিলেন না? তার মানে কি হলো, এই পাক্কা 4 বছর ওনার হাতে, ওনার সপক্ষে, ক্ষমতার সপক্ষে কোনো ম্যান্ডেট ছিল? উনি ম্যান্ডেট বলতে যে ভোট বুঝাচ্ছে। জিয়াউর রহমান কি তার আগে কোনো ভোটে নির্বাচিত কেউ ছিলেন? কাজেই এইসব নতুন নেতাদের, বিজনেসম্যানদের রাজনীতি হতে চাইলে তো হতে পারবে না। বহু কিছু হিসেবে একই কথা বলতে হয়, এমন কথা বলা তাদের উচিত না যেটা দিয়ে তারা নিজেরাই বধ হয়, নিজেরাই খুব কোপ খায় আসলে নিজের বক্তব্য নিজেরাই। তাহলে 4 বছরে জিয়াউর রহমানের ম্যান্ডেট কি ছিল? ম্যান্ডেট বুঝা শুরু করে দিচ্ছেন আপনি। ম্যান্ডেট যদি বুঝতে হয় তাহলে এটা শুনে রাখেন, আসলে ম্যান্ডেট কেবলমাত্র ভোট না, ভোট ছাড়া বহু ম্যান্ডেট হয়। ইভেন শেখ মুজিবের ম্যান্ডেট কি ছিল আসলে? 72-এ এসে যখন আমরা নতুন সরকার গড়ে বসলাম, শেখ মুজিব দেশে ফিরছে 10ই জানুয়ারি, ইলেকশন হয়েছে 73 সালে 10ই জানুয়ারি 72, প্রায় 1.5 বছর পরে ইলেকশন হয়েছে। তাহলে এই সময় শেখ মুজিবের ম্যান্ডেট কি ছিল? ম্যান্ডেট বুঝেন আপনি? ম্যান্ডেটে কিছু বুঝেন না আপনি। আপনি এটা ভোট বলবেন যে ভোটই একমাত্র ম্যান্ডেট। আচ্ছা, আরেকটু আগাই, ম্যান্ডেট হলো আসলে জনগণ যখন রাস্তায় নেমে আসে, রাস্তায় নেমে এসে সরকার বদলায় ফেলায়, এটাই এর চেয়ে বড় ম্যান্ডেট আর হয় না। এটাই বড় ম্যান্ডেট। কেন? কারণ যাদেরকে ম্যান্ডেট দিবে, দানকারী বলতেছেন আপনি, ভোট দান করা হয় তো বলতেছেন আপনি, যারা ভোট দিবে তারাই রাস্তায় নেমে এসে বলতেছে পুরান সরকারটা আমি চাই না, ফালা দিতে হবে। তাহলে এইটির সবচেয়ে বড় ম্যান্ডেট। অ্যাকচুয়ালি ম্যান্ডেট বলতে, ক্ষমতা বলতে, সব ক্ষমতার উৎস জনগণ বলতে যেটা বোঝায়, সো এটা তো জনগণের ক্ষমতা আসলে। আচ্ছা, আরেকটা আপনাকে স্মরণ করে দিই, অলরেডি এটা নিয়ে একটা আমাদের হাইকোর্টে মামলা হয়েছিল যে ইউনূস সরকারের ম্যান্ডেট কি। এই যে আপনাদের এই বোকা তর্কের মতন এক তর্ক নিয়ে হাজির হয়েছিল আদালতে একজন, হাইকোর্ট রায় দিয়েছে যে যেহেতু ইউনূস সরকারের পাবলিকের ম্যান্ডেট এটা এবং জনসমর্থনের উপর দাঁড়ায় আছে উনি, কাজেই এইটা ম্যান্ডেট প্রাপ্ত। এটা হচ্ছে হাইকোর্টের রায়টা। এবং হাইকোর্ট যিনি এই রিটটা করেছিলেন হাইকোর্টে, সেই রিটটাকে খালাস করে দেয় উনি। উনারা আরেকটা সন্দিষ্ট উদাহরণ দিয়েছিলেন আসলে, যে হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট নিজেই তৎকালীন সুপ্রিম কোর্টে, যেটা তখনও আওয়ামী লীগের সুপ্রিম কোর্টে একটা
রেফারেন্স দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এখন পরিস্থিতিতে আমি যদি একটা কারণ নেতৃত্বে সরকার করি এটাকে বৈধ হবে কিনা, সেক্ষেত্রেও ওই হাসিনার সুপ্রিম কোর্টও প্রেসিডেন্টকে লিখিত পরামর্শ দিয়েছিল যে ইয়েস আপনি করতে পারেন, এটা বৈধ হবে। তাহলে আর বৈধতা, ম্যান্ডেট এগুলা নিয়ে এটা বুঝে শুনে তাদের কথা বলা উচিত না? সো এই অবস্থায় দাঁড়ায় গেছে যে বিএনপি পাগল হয়ে গেছে, কথা তার পক্ষে যাচ্ছে না, বিপক্ষে যাচ্ছে, কোনো কিছু দেখার তার অবস্থায় নাই। অ্যাট এনি কস্ট যেন বা মোদিকে বাঁচাতে হবে, বাংলাদেশের কোনো আইন বা বিচারে, বিশেষ করে আইসিটি ট্রাইব্যুনালের কোর্টে যেন মোদির নাম না আসে। তার আগেই ইন্ডিয়ানরা বারে বারে বলতেছে যে তারা কোনো ডিল করতে চায় না ইউনিট সরকারের সাথে, তারা চায় যে ইলেকশনটা তাড়াতাড়ি হয়ে যাক, ইলেকশন হয়ে গেলে পরেই কেউ না কেউ ক্ষমতা আসবে, তাদের অনুমান বিএনপি আসবে, সো বিএনপির সাথে তারা ডিল করে ফেলবে, এগুলো বিচার আচার সব কোনো কিছু হবে না, সব স্টপ হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, ফলে মোদি বেঁচে যাবে। সো ইন্ডিয়ানদের এখনকার প্রধান লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন ঘটায় দেওয়া যায়। সো বিএনপি সেই দাবিটাই বাইরে বেরিয়ে এসে, বাইরে প্রকাশ্যে বাংলাদেশের ভিতরে থেকে এই দাবিটা কন্টিনিউয়াসলি চালা যাচ্ছে, এবং আমি শিওর যে এই দাবিটা বিরাট ধরনের হোঁচট খাবে সামনে। এই হোঁচট খেলে পরে হোঁচটটা সামলানোর জন্য বিএনপির জন্য যথেষ্ট দম, যথেষ্ট যুক্তি, যথেষ্ট কর্মী ধরে রাখার মতন সামর্থ্য থাকবে কিনা, এগুলো দেখার বিষয় আসলে। সো এই হিসাবে বিএনপি খুব মানে পাতলা সুতার উপর দিয়ে হাঁটছে, এমন একটা রাস্তা দিয়ে চলছে বলে আমার ধারণা, যেটা খুবই রিস্কি, কিন্তু এত রিস্কের জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিএনপির এখনকার নেতৃত্ব চালু হয়ে আছে এবং এইটার তৎপরতা চালাচ্ছে তারা। সো এইটার একটা পরিণতি তো তাদের